আসসালামু আলাইকুম। আজ শনিবার 6 জুন রাত 9টা। হাজারিকা প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে আমি জয়নাল হাজারি খবর করছি। আমাদের এই অনুষ্ঠানটা যখন শুরু করেছি তখন ঘোষণা দিয়েছিলাম যে প্রথম দিকটায় আমরা শুধু ফেনীর খবর সম্প্রচার করব এবং সেটাই হয়ে আসছিল। কিন্তু গত 2-3 দিন বোধহয় আপনারা লক্ষ্য করেছেন জাতীয় আমাদের ফেনীর সংবাদের সঙ্গে সঙ্গে দু একটি জাতীয় সংবাদও আমরা পরিবেশন করেছি। তাতে কেউ কোনো সমালোচনা বা কেউ কোনো খারাপ বলে নাই। আজকেও দুটি জাতীয় খবর প্রচার করব। ঠিক খবরও না, প্রতিবেদনই বলতে পারেন। আমার বিবেচনায় খুবই ভয়াবহ, খুবই নিন্দনীয়, খুবই খারাপ জিনিস। তো এটা বলার আগে প্রথমটা যেটা শুরু করব তাতে একটু ভূমিকার অবতারণা করব। সেই ভূমিকাটা যদিও হয়তো কারো কারো কাছে একটু অপ্রয়োজনীয় মনে হতে পারে, কিন্তু আপনাদের কাছে অপ্রয়োজনীয় হলেও আমার নিজের কাছে নিজের জন্য খানিকটা প্রয়োজনীয়। এটা স্বাস্থ্য বিষয়ক। হ্যাঁ, অসুবিধা নেই। এখন একদিন মাস 6 হবে বোধহয়, হয়তো পুরো মাস 6 নাও হতে পারে, আমাদের বাংলা ভাষার শ্রেষ্ঠ প্রাবন্ধিক আব্দুল গফফার চৌধুরীর জন্মদিন পালিত হচ্ছিল ঢাকা ক্লাবে। আমিও উপস্থিত ছিলাম আমন্ত্রিত হয়ে। এ সময় গফফার চৌধুরীর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, লেখক, সাহিত্যিক, সাংবাদিক অনেক ভরপুর। সেই সভায় সবাই বক্তৃতা যখন শেষ হয়ে গেল তখন গফফার চৌধুরী সাহেব বক্তৃতা দিতে উঠবেন, এমন সময় আমাকে ইশারা করে ডাকলেন। গেলে তিনি নিজ হাতে কেক কেটে আমার মুখে তুলে দিলেন। এতে সবাই আশ্চর্য হয়ে গেল। আবার অন্যান্যরা সবাই এক প্রকার একত্রিত হয়ে দলবদ্ধভাবে নিজেরা কেক কেটে গফফার চৌধুরীর মুখে তুলে দিয়েছিলেন। এই যে আমাকে আলাদা করে একটা ইজ্জত দিলেন, এটাতে আমার শত্রুপক্ষ যারা তারা কেউ কেউ কিছুটা বোধহয় অসন্তুষ্ট হয়েছিলেন। সেটা যাই হোক, গফফার চৌধুরী তার বক্তৃতাতেই যখন সবাই শেষ হয়ে গেল বক্তৃতা, এবার ওনার বক্তৃতার সময় শুরুতেই বললেন, আমি দেখছি এখানে সন্ত্রাসী জয়নাল হাজারিও আছে, আমার বন্ধু। এটাও বলেছে। আমার শত্রুপক্ষ তো বুঝলো, দিছে, ডুবাই দিছে আজকে। তারপরে তিনি বললেন, বাদশা গুন্ডা যদি না থাকতো বাংলাদেশের স্বাধীনতা আসতো না। কারণ বাদশা গুন্ডাই মুসলিম লীগ, জামাত ইসলামের গুন্ডাদের তখন মোকাবেলা করেছিল, মোকাবেলা করে বঙ্গবন্ধুকে টিকিয়ে রেখেছিল। না ওরা বঙ্গবন্ধুকে হত্যা করত, ঢাকাতে তো বঙ্গবন্ধু থাকতেই পারতো না, তারা এত বেশি শক্তিশালী ছিল। কিন্তু ঢাকাইয়া পুরান ঢাকার ওই বাদশা গুন্ডাও সেরকম খুবই শক্তিশালী ছিল। একই সঙ্গে সঙ্গে তিনি বললেন, এই সন্ত্রাসী জয়নাল হাজারী না থাকলে আওয়ামী লীগ হয়তো আজকে ক্ষমতায় আসতো না। কারণ ৮৬ সনের নির্বাচনের সময়কাল থেকে সে যেভাবে জামাত বিএনপির সন্ত্রাসীদের মোকাবেলা শুরু করেছিল তাতে সারা বাংলাদেশ উৎসাহিত হয়েছে এবং সে পরপর ওই শক্তিকে মোকাবেলা করেই, ওই শক্তির সঙ্গে পুরোপুরি লড়াই বা যুদ্ধ করেই 3বার জয়লাভ করেছে। সুতরাং এই জয়নাল হাজারী সেই কারণেই সন্ত্রাসী হয়েছে। আর তাই আমি বলি, ওই সন্ত্রাসীটাই আমার বন্ধু। সবার শেষে সেই মঞ্চে ছিলেন যারা, তার মধ্যে প্রাক্তন অর্থমন্ত্রী, ওই আমাদের গফফার চৌধুরী সাহেবের
ইয়ে ছিল, বন্ধু ছিল, অর্থমন্ত্রী। তারই ভাই, তার বাম দিকে বসা এখনকার আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তার ঠিক বাম পাশে ছিল তখনকার সময়ের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ। যখন এই গফফার চৌধুরী কিন্তু শুধু আমি একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যাকে উপলক্ষ করে 3টি নিবন্ধ লিখেছেন, প্রবন্ধ লিখেছিলেন। একটা যুগান্তরে, একটা সমকালে, একটা আমাদের সময় ছাপা হয়েছিল। সবার শেষে নামতেই এই ডক্টর মুরাদ আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, ভাই আজকেই আপনাকে দেখলাম, আপনার নাম অনেক শুনেছি, আমার আব্বাও আপনার সঙ্গে সংসদ সদস্য ছিল, আজকে আপনাকে দেখে খুবই খুশি হলাম, আপনি একটু আমার অফিসে আসবেন, একসঙ্গে এক কাপ চা খাবো দুজনে। এবং আসলে আমার তখন সেখানে না তথ্য মন্ত্রণালয়ে কাজ ছিল, গেলাম। ইতিমধ্যে তিনি 2 দিনের মধ্যেই তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তথ্য মন্ত্রণালয়ে বদলি হয়ে গেলেন। যাক, তথ্য মন্ত্রণালয়ে গেলাম, বরং ভালোই হলো, আমার কাজ ছিল, উনি কাজটা করে দিলেন। তারপরে সমস্ত দরজা বন্ধ করে সবাইকে বের করে দিয়ে উনি স্বাস্থ্য থেকে তথ্য মন্ত্রণালয়ে কেন এলেন এর কাহিনী 1 ঘন্টা ধরে বর্ণনা করলেন। আমি পুরোপুরি সবকিছু কথা বিশ্বাস করি নাই। সম্ভবত তিনি চেয়েছিলেন আমার পত্রিকায়ও এই তথ্যগুলো তুলে ধরি। বিষয়টা ছিল মাঝে মধ্যে তিনি কিছু ফাইল পেতেন যেগুলো অসঙ্গত। যেমন মন্ত্রণালয়ের কোনো একটা কিছু চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগে সচিব, মন্ত্রী, যদি প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী থাকে, তাদের দস্তখত লাগে 2বার করে। এই ডক্টর মুরাদ অনেক সময় অনেক ফাইলে দস্তখত করতেন না, তাতে মূল মন্ত্রী খুবই ক্ষুব্ধ হতেন, মানে যিনি বর্তমানে আছেন তিনি খুব ক্ষুব্ধ হয়ে যেতেন। এমনকি তাকে মাঝে মধ্যে সরাসরি নাকি হুমকিও দিয়েছেন। তো আমি ডক্টর মুরাদ সম্পর্কে খুব বেশি জানতাম না, তার কোনো বদনামও শুনি নাই। তিনি আমাদের রাজবাড়ী অঞ্চলের মানুষ, সৎ লোক, সাহসী লোক, আমার বিবেচনায় ভালো লোক। ওনার কাহিনী শুনে সেদিন কিছুটা আমি অভিভূত হয়ে গেলাম। তো তিনি বলছিলেন যে আমাকে যখন নেত্রীকে দিয়ে উল্টাপাল্টা বুঝালো, নেত্রীকে সমস্ত ভুল তথ্য দিয়ে বলছে যে ওর জন্য কোনো কাজই করতে পারি না, কোনো ফাইলে সাইন করে না। এখন এমন সব ফাইল আমি দেখি, যেমন সরওয়ার্দী হসপিটালের একটা ফাইল এলো, অনেকগুলো যন্ত্রপাতি সেখানে কেনার জন্য ওখানকার ডাইরেক্টর চাহিদাপত্র দিয়েছে, এখান থেকে অনুমোদন হয়ে সেগুলো যাবে। আমি বলেছি সরওয়ার্দের মতো হসপিটালে এতদিন এসব ছিল না, এটা কি করে হতে পারে? আমি সেই ফাইলটাও দস্তখত করলাম না। তো এই কারণে উনি ক্ষুব্ধ হলেন এবং আমাকে বদলি করলেন। আমি কোনো তদবির কারো কাছে গেলাম না, সরাসরি সচিবালয় ঢুকেই শুধু জানতে চাইলাম প্রতিমন্ত্রীর, তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কক্ষ কোনটা। সরাসরি সেখানে গিয়েই বসলাম, সেখানেই জয়েন করলাম। তো ওই সময় না বুঝলেও এখন আবার কিছুটা বুঝতে পারছি। কারণ হলো, আমি এই যে কয়েকদিন আগে এই এটাতে আমাকে আমার জন্য ইয়ে আপনার বাবলা কাউন্সিলর, সে এই মাস্ক আমরা এখানে যে কয়জন আছি তাদের সবার জন্য এখানে লেখা আছে KN90 95 সরি, আবার আমাদের সকলের জন্য প্রীতি। এবং সে বলছিল যে এগুলো একেবারে 100% পিওর, এগুলোতে কোনো ধোঁকাবাজি নাই। কিন্তু এখন জানা গেল যে আমাকে যে দিয়েছে সে তো আর চিনবার কোনো কারণ নাই, আমারও চিনবার কোনো কারণ নাই। এখন শুনছি, এই নাম্বারটা ব্লক করে দিই, আমি এখন শুনছি যে আমাকে দেয়া এই পিপি আর মাস্কটাও নকল। এবং এই জাতীয় অসংখ্য হাজার হাজার কোটি টাকার স্বাস্থ্য সামগ্রী প্রথমে ওই যে সবচাইতে বড় হসপিটাল মুগদা সেখানে পাঠিয়েছিল, সেখানকার ডাইরেক্টর তিনি ওটা গ্রহণ করেন নাই, সেজন্য তাকে সেখান থেকে বদলি করা হয়েছে। এখন
এরপরে যেহেতু এই সাপ্লাইয়ার যিনি, তার সঙ্গে আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর ছেলে জড়িত। এটা ইতিমধ্যে ইত্তেফাক, তারপরে এটা কি কি ঢাকা টাইমস, পূর্ব পশ্চিম ইত্যাদি পত্র পত্রিকায় ব্যাপকভাবে প্রচার হয়েছে। এখন এই যে পিপি গুলো নকল সাপ্লাই দেয়া হলো, এটাও নাকি এটার সঙ্গেও যুক্ত স্বাস্থ্যমন্ত্রীর ছেলে। এখন আমি ভাবছিলাম যে সর্বশেষ একজন সামরিক বড় কর্মকর্তা, এটা দেখেছে তো সামরিক কর্মকর্তা, তাকে পর্যন্ত সরে যেতে হয়েছে যেহেতু তিনি এগুলো নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যেহেতু তিনি এগুলো নিয়ে বিতর্ক করেছিলেন। সেজন্য এই ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহর বিদায়কালীন ভয়ঙ্কর তথ্য ফাঁস। এখন দেখেন আমাদের স্বাস্থ্য বিভাগে কি জঘন্যতম ঘটনাগুলো ঘটছে। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, এগুলোর কিছু করতে পারবো কিনা জানি না। এগুলো তো দিলাম আপনাদের মাধ্যমে, আমার এই প্রচার মাধ্যমে অনেক জায়গায় পৌঁছবেন, কিন্তু আমার ফেনীতে 81 কোটি টাকা যে লোপাট হয়েছে, আল্লাহর কাছে শুধু দোয়া করেন ওইটাকে ওইটার সুরাহা করা পর্যন্ত আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রাখে, আর কিছু না। তো এটা কোন পদ্ধতিতে কিভাবে হয়, কার প্রথমে ওই হসপিটালের সুপার চাহিদা পত্র দেয়, সেই চাহিদা পত্রকে অনুমোদন দিয়ে মন্ত্রণালয় থেকে পাঠায়, তারপরে চূড়ান্ত অনুমোদন মন্ত্রী, উপমন্ত্রী, সচিবরা দিয়ে এগুলো ওয়ার্ক অর্ডার দিয়ে দেয়। তারপরে এখন আমাদের এই 81 কোটি টাকার সব হয়েছে, কিন্তু সাপ্লাইয়ার কিছুই সাপ্লাই করে নাই। সব টাকাই সাপ্লাই হয়েছে বলে সুপারিনটেন্ডেন্টের কাছ থেকে দস্তখত নিয়ে শুধু টাকাটা নিয়ে গেছে, কোনো জিনিস দেয় নাই। এগুলো এখন সব বুঝে গেছে কিভাবে কিভাবে হয়। সেটা আল্লাহ যেন আমাকে তৌফিকটা শুধু এইটা পর্যন্ত বাঁচিয়ে রাখে। এবার আমি বলছিলাম সরকারকে জোরালো ভাবে যে এই মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, শত শত হাজার হাজার মানুষের জীবনকে নিয়ে যারা খেলা করেছে, এদেরকে ছাড় দেবেন না দয়া করে। নেত্রীকেও বলি, সরকারের অন্যান্য সংশ্লিষ্ট সকলের কাছে আমার নিবেদন, আবেদন, আন্তরিক শুধু দাবি যে এদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনেন, নাইলে আল্লাহ কাউকে ক্ষমা করবে না। আল্লাহ এসব পছন্দ করে না বলেই আমাদের এই গজব, এই গজবের দিনেও যারা এরকম অমানসিক কাজ করছে তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়, তারা যেন শাস্তি পায়। এখন আমি বুঝতেও পারি না, এত প্রচারের পরও, এত প্রমাণের পরও কেন স্বাস্থ্যমন্ত্রীর ছেলে কিংবা অন্য যারা জড়িত তাদের শাস্তি হচ্ছে না। তাদের শাস্তি করতেই হবে। এবারে আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে আমাদের পলক, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী। এই পলক আজকেই দেখলাম হঠাৎ একটি ঘোষণা দিয়েছে যে তারা একটি অ্যাপস করার জন্য দীর্ঘদিন থেকে কাজ করছিল। সেই অ্যাপসটি হচ্ছে, ওই অ্যাপসটি যদি আপনার মোবাইলে ইনস্টল করেন, তাহলে সেই মোবাইলটি যদি কেউ করোনা আক্রান্ত থাকে তাহলে ওটা শনাক্ত করবে। অর্থাৎ এটা একটা সিগন্যাল দিবে যে এটার কাছে যেও না, এটা একটা সিগন্যাল দিয়ে দিবে। তাহলে তো এই যে কোটি কোটি টাকার কিট আবিষ্কার করা, কোটি কোটি টাকার কিট আনা কিছুই আর লাগবে না। 1 ঘন্টার মধ্যে 100-200 কোটি লোক ওই অ্যাপস ইনস্টল করে এই ইয়ের মাধ্যমে অ্যাপস এর মাধ্যমে শনাক্ত হয়ে যাবে। আর কোনো কিটস লাগবে না, আর কোনো কিছু লাগবে না। 1 ঘন্টা, শুধু 1 ঘন্টায় আমার মনে হয় পৃথিবীতে যদি 300 কোটি লোক থাকে,
200 কোটি লোক এই অ্যাপ ইনস্টল করবে, এবং এটা আমি যেমন ইনস্টল করব, আমার ঘরে কারো কারো আছে কিনা, আমার আশেপাশে কেউ আছে কিনা পেয়ে যাব। আমি মনে করি এটার সত্যতা বোঝার জন্য আমি সব কয়টা প্রধান জাতীয় দৈনিক দেখলাম, আমি সব কটা টেলিভিশন চ্যানেল খুলে ঘুরে ঘুরে দেখলাম, কোথাও খবরটি নাই। কিন্তু একটি ইয়েতে আপনার অনলাইন পত্রিকায় দেখলাম এরকম একটা খবর, এবং সে বলছিল যে এটা তারা অনেক দিন আগ থেকেই চেষ্টা করে আসছিল, এখন তারা সফল হয়ে গেছে। এটা ওই যে জাফরুল্লাহ বলেছিল আমরা 15 দিনের মধ্যে কিট তৈরি করব, বিদেশ থেকে কিট আনতে হবে না। আমি তখনই বলেছিলাম ভাওতাবাজি, চিটিংবাজি এটা। শেষে কোনো কথা নাই, সবাই চুপচাপ। আমি প্রথম বললাম 15 দিন পরে যে জাফরুল্লাহর কিট কোথায়। তারপরে এই কিট নিয়ে শুরু হলো। জাফরুল্লাহ বলল লন্ডন থেকে কাঁচামাল কালকে এসে যাবে, তারপর হবে। এরপর সেটা জমা দিল, এখন পর্যন্ত খবর নেই। এটা সম্পূর্ণ ভাওতাবাজি। আর এটা পলকের কথা যদি হয়ে থাকে, পলক যদি স্ট্যান্ডবাজি করে থাকে, এরকম ঘোষণা দিয়ে থাকে, আমি মনে করি পলকের এটা যদি মিথ্যা হয়, তাহলে পলককেও শাস্তির আওতায় আনতে হবে। কারণ এসব নিয়ে ঠাট্টা মশকরা, ট্রল করা, কোনো কিছু করার সুযোগ নাই। আবার এটা আমি নিজের থেকে বলছি না, এই দেখেন পলকের ছবি সহ, তার ওই অ্যাপ সহ এই ঘোষণাটি এভাবে পত্রিকায় এসছে। এটা তো এটা এ পর্যন্ত আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। আর এটা যদি মিথ্যা হয়, একসময় পলক সম্পর্কেও আমার খুব উচ্চ ধারণা ছিল, কিন্তু পরবর্তীকালে যেসব জেনেছি তাতে সে শুধু বেঁচে যাচ্ছে জয়ের কারণে বোধ হয়। যাক, এটা সম্পর্কে আমি একেবারে ধোঁয়াশার মধ্যে পড়ে গেলাম। এটা এখন কি পরিস্থিতি, অর্থাৎ একটা মোবাইল ফোন থাকলে আপনি শনাক্ত করতে পারবেন, আপনার কোনো রক্ত নিতে হবে না, কালেকশন করতে হবে না, পরীক্ষা করতে হবে না, কিছু না। হঠাৎ আজকে এই ধরনের একটা ঘোষণা এলো, এটা আশ্চর্যজনক। সত্য হলে তো কথাই নাই, সে নোবেল প্রাইজ পাবেই। আর মিথ্যা হলে তাকে আসল পুরস্কার দিতে হবে। এটা হলো আমার কথা। এবার আমি খবরের দিকেই চলে যাই। প্রথমে আমাদের পল্লী বিদ্যুৎ সম্পর্কিত একটা কথা। আমাদের ফুলগাজী থানার জিএম হাট এলাকার একটা জায়গায় এক মুক্তিযোদ্ধার বাড়িতে, মুক্তিযোদ্ধা, নিহত মুক্তিযোদ্ধা, মানে মারা গেছেন 3 মাস 6 আগে, তার পরিবারের মাত্র 1 ইউনিট কতজনই হয়েছে, তা যার বিল আগে আসছে 600 টাকা, এবারে বিল দিয়েছে 2500 টাকা। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম, তো যাই হোক, তিনি শুধু বললেন যদি আপনি শুধু ওই বিলের একটা কপি আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে পাঠিয়ে দেন, এটা যদি সত্য হয় তার কপালে দুঃখ আছে, আপনাকে বলে দিলাম। তো আমাকে যে এই খবরটা দিয়েছিল সে হলো আমাদের মীর হোসেন মুক্তিযোদ্ধার ছেলে। তাকে বলছি যে তুমি কালকেই আমাকে আমার মোবাইলের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি ওনার কাছে পাঠিয়ে দেব, তাতে শুধু তোমার না, সারা দেশের অনেকেরই এই ব্যাপারে উপকার হবে। এখন ফেনীতে স্বাস্থ্যকর্মী, ব্যাংকার ও এক পরিবারের 5 জন সহ 23 জনের করোনা। ফেনীতে স্বাস্থ্যকর্মী, ব্যাংকার ও একই পরিবারের 5 জন সহ আরো 23 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার সকালে নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে 103 জনের নমুনার প্রতিবেদন পাঠানো হয়। এটা স্বাস্থ্য বিভাগ এর নির্ভরযোগ্য সূত্র থেকে জানিয়েছে। সদর উপজেলায় 10 জন করোনায় আক্রান্ত হয়, এদের মধ্যে 5 জনই একই পরিবারের। সোনাগাজী উপজেলায় নতুন করে 7 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, এদের মধ্যে একজন ব্যাংকার রয়েছেন, তিনি চর গণেশ গ্রামের বাসিন্দা। নোয়াখালীর চৌমুহানীতে একটি বেসরকারি ব্যাংকে তিনি কর্মরত। ইতিপূর্বে 2 সহকর্মী আক্রান্ত হওয়ায় তিনি
সংক্রমিত হতে পারেন বলে ধারণা করছেন। অপর আক্রান্তরা উপজেলার চরচান্দিয়া, মঙ্গলকান্দি, মতিগঞ্জ, নবাবপুর, মজলিশপুর ইউনিয়নের চান্দলা এলাকার বাসিন্দা। মঙ্গলকান্দি ইউনিয়নের এক ব্যক্তির দ্বিতীয়বারের নমুনাও পজিটিভ এসেছে। এসব পজিটিভ নেগেটিভ কি সব কথা না বলে ইয়েস নো বললেই তো হয়। যার করোনা আছে পরীক্ষার পর বলবে ইয়েস মানে আছে, পরীক্ষার পর বলবে নো মানে নাই। সাধারণ মানুষরা তো এত পজিটিভ নেগেটিভ বোঝে না। সোনাগাজীতে করোনার উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু, জয় আরব পাঠিয়েছে। করোনা উপসর্গ নিয়ে মৃত আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের সাদেক সওদাগর বাড়ির আব্দুল কুদ্দুসের জানাজা ও দাফন সম্পন্ন ইউপি চেয়ারম্যান জহিরুল আলমের তত্ত্বাবধানে ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। পরশুরাম স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত, রুবেল হাসান পাঠিয়েছে। ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নার্স রহিমা আক্তার করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে পরশুরাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আব্দুল খালেক, মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান ভুট্টুর নেতৃত্বে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি লকডাউন করে দেয়া হয়েছে এবং তিনি হাজারীকে ইউটিউব চ্যানেলের সমন্বয়ক জয়কে এই বিষয়ে সত্যতা নিশ্চয় করে সকলের কাছে দোয়া চেয়েছেন। সোনাগাজীতে 6 মাসের অন্তঃসত্ত্বা গাভী চুরি, গাভী গরু রাতে চুরি, সকালে পাওয়া গেল মাথা ও চামড়া। ফেনী সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড মাস্টার বাড়ির কৃষক হোসেন আহমদ দুধ উৎপাদনের লক্ষ্যে একটি গাভী পালন করেন। গাভীটি 6 মাসের অন্তঃসত্ত্বা। শুক্রবার 5 জুন মধ্যরাতে গাভীটি চুরি হয়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করেন। পরদিন সকালে চুরি হওয়া গাভীটির মাথা ও চামড়া মিলল শ্রেণীর সেলিম আল-দিন প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এবং পেটের সেই বাচ্চাটি মিলল পার্শ্ববর্তী ডোবায়। পরশুরামে আরো 2 জন করোনা রোগী শনাক্ত, বারেক মজুমদার। পরশুরামে আরো 2 জন করোনা রোগী শনাক্ত, সুবার বাজার স্বাস্থ্য কেন্দ্রের নার্স রহিমা আক্তার ও চিটুলিয়া শালদর গ্রামের হেলাল উদ্দিন। ফেনীর সাবেক পুলিশ সুপার ইমাম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ফেনীর সাবেক পুলিশ সুপার দুর্নীতির অভিযোগ উঠায় ডিএমপির যুগ্ম কমিশনার ফেনীর সাবেক ইমাম হোসেনকে দ্রুত অন্যত্র বদলির সুপারিশ করে আইজিপি বরাবরে চিঠি দিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। চিঠিতে ইমাম হোসেনকে একজন দুর্নীতিপরায়ণ কর্মকর্তা উল্লেখ করে তার বিরুদ্ধে ডিএমপি কমিশনার শফিকুল ইসলামকে সরাসরি ঘুষ গ্রহণের প্রস্তাব দেওয়ার অভিযোগ আনা হয়। এই ইমাম হোসেনের বিরুদ্ধে যে অভিযোগটি এখানে করা হয়েছে এবং একজন অফিসার তাকে বদলির সুপারিশ করেছে, এটাকে আমি একটি ষড়যন্ত্র বলে মনে করি। ইমাম হোসেন যখন ফেনীর এসপি ছিলেন সেই সময়কালের একটি জল প্রাণীও বলতে পারবে না তিনি কোনো অন্যায় করেছেন, তিনি কার কাছ থেকে ঘুষ চেয়েছেন বা ঘুষ নিয়েছেন। ফেনীতে থাকাকালীন প্রতিটি মুহূর্তের খবরে পাওয়া যাবে উনি অত্যন্ত সৎ এবং সাহসী মানুষ ছিলেন। তিনি যখন ফেনীতে যোগ দেন তার 5ম দিনে আমার মুক্তিযোদ্ধার ভোট ছিল। সে সময় ওই সময়কার ডিসি কুদ্দুস আপ্রাণ চেষ্টা করেছিল আমার ওই ভোট ছিনতাই করে, অর্থাৎ আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে ফেনী থানায় প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। সে সময় ডিসি কুদ্দুস সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিল আমাকে পরাজিত দেখানোর জন্য, কিন্তু এই সাহসী মানুষ ইমাম হোসেনের কারণে সেটা সে পারে নাই, ব্যর্থ হয়েছিল। পরবর্তীকালেও ইমাম হোসেন যত জায়গায় গেছে সুনামের সাথেই চাকরি করেছে। আজকে তার বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ এলো, আমি খুবই অত্যন্ত আন্তরিকভাবে দুঃখ পেলাম। পরশুরামের সুবার বাজার উপস্বাস্থ্য কেন্দ্রের মিডওয়াইফ রহিমা আক্তারের করোনা শনাক্ত, পরিবার নিয়ে তিনি স্বাস্থ্য কেন্দ্রে থাকেন, তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, বারেক মজুমদার। পরশুরাম হাসপাতাল রোডে হোটেলগুলোতে স্বাস্থ্যবিধি না মেনে বানানো হচ্ছে বিভিন্ন মুখরোচক খাবার।
এটাও জয় আরিফের খবর। সোনাগাজীতে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার মামলার আসামি আফসার গ্রেপ্তার। সোনাগাজীতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মোহাম্মদ সবুজ 35 নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি নুরুল্লাহকে আফসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনাগাজী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোনাগাজী পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তুলাতুলি গ্রামের মতি মিয়া চাকলাদার বাড়িতে প্রথমে 1 জুন সোমবার বিকেলে সবুজকে হত্যার চেষ্টা চালায় প্রতিপক্ষের লোকজন। সোনাগাজীতে আওয়ামী লীগ নেতার সন্তানকে নির্যাতনের ঘটনায় 60,000 টাকা জরিমানা। 9 নম্বর নওয়াপুর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড মহদিয়ার নাসির উদ্দিনকে অপহরণের বিষয়ে আপনাদেরকে জানাতে চাই যে 5/6/20 রোজ শুক্রবার বিকেল 3টায় অপহরণকারী 5 জনের মধ্যে কিছু উপস্থিত আবার কিছু অনুপস্থিত রেখে মেম্বার আমজাদ হোসেন বাচ্চুর নিজ বাড়ির দরজায় বিচারের আয়োজন করে। ওই 5 জনের মধ্যে উল্লেখ করা হলো আলাউদ্দিন, তোতা, কাউসার, সুমন, সানি ও কামরুল। এই 5 জনের বিচারের রায় ঘোষণা করে নাসির উদ্দিনের ছিনিয়ে নেওয়া মোবাইল উদ্ধার করে তার হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। অপর অপহরণকারী 5 জনকে কঠিন অপরাধী শনাক্ত করা হয়। ওই 5 জনের 60,000 টাকা জরিমানা করা হয়। আরো উল্লেখযোগ্য যে এলাকাবাসীর মধ্যে একটা আতঙ্ক, নাসিরের মাথায় ঠেকিয়ে যে অস্ত্রটি ওরা নাসিরকে ভয় দেখিয়েছিল, সেই অস্ত্রটি কোথায় সেটার কোনো হাদিস কেউ জানতেও চাইল না, কেউ হাদিস পেলও না। এতে সবাই তাজ্জব হয়ে যাচ্ছে যে অস্ত্রের কথাটি সালিসের মধ্যে উঠলই না। এবার আলমগীরের একটি নিউজ। ফেনী জেলার মাননীয় সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার নুরুন নবী সাহেবের বিশেষ দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব ANM নুরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই নুরুল হক ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে 5/6/20 তারিখে 18:45 ঘটিকায় ফেনী মডেল থানাধীন ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে অভিযান পরিচালনা করে। আরিফ, লন্টু আরিফ, পিতা মোস্তফা কামাল, মাতা নূরজাহান, ধর্মপুর ঈদগাহ 2 নম্বর মোহাম্মদ কামাল হোসেন, পিতা মনির আহমেদ মিন্টু চৌকিদার। তারপরে ধর্মপুর ঈদগাহ উভয়ের থানা ও জেলা ফেনীদেরকে আটকপূর্বক তাদেরকে হেফাজত হইতে 50 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই সংক্রান্ত ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আমাদের দেশে ঢাকায় এবং ফেনীতে পরিষ্কারভাবে আবার দেখা যাচ্ছে যে করোনার সংক্রমণ এবং মৃত্যু বেড়ে গেছে, কমছে না। সেজন্য আজকের সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়েছে যে লকডাউন আরো কড়াকড়ি হবে, কিছু কিছু এলাকাকে রেড জোন করা হবে, কোনোটাকে ইয়েলো জোন, কোনোটাকে ব্ল্যাক জোন, কোনোটাকে গ্রিন জোন করা হবে। এত সব গ্রিন জোন আর রেড জোন বুঝি না আমি বুঝি যদি লকডাউন করেন তবে পূর্ণ মেয়াদের জন্য 14 থেকে 21 দিনের জন্য কারফিউ জারি করেন, আর নতুবা সবকিছু ছেড়ে দেন। আমি পরিষ্কারভাবে এটাই বুঝি এবং এটাই বলে আমি আজকের আমার সংবাদ বুলেটিন শেষ করছি। খোদা হাফেজ। ঠিক আছে তো?